বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে সবাই সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অবগত আছো, কিছুদিন পূর্বেই তোমাদের অনলাইন টেস্টের আরেকটি রুটিন দেওয়া হয়েছে। আশা করছি তোমরা সবাই খুব ভালোভাবে পড়ে পরীক্ষা দিবে। শিক্ষার্থীরা, তোমাদের প্রতিটা সাবজেক্টে অধ্যায়ভিত্তিক যে অধ্যায়গুলো হতে সিটি নেওয়া হবে সেগুলো উল্লেখ করা আছে। তোমরা অবশ্যই আর সময় নষ্ট না করে সেই অধ্যায়গুলো এখন থেকেই খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো। অবশ্যই ভালো করবে। পড়াশোনা করলে সবাই ভালো করতে পারবে, এটাই সবাই আশা করে। তো শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে ষষ্ঠ অধ্যায় বর্জ্য ও নিষ্কাশন হতেই আলোচনা করব। গত দুটি ক্লাসে আমি এই অধ্যায় থেকে কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম। এখন শিক্ষার্থীরা, আমি এই অধ্যায়টা স্নায়ুতন্ত্র, অষ্টম অধ্যায়। তো শিক্ষার্থীরা, অষ্টম অধ্যায় স্নায়ুতন্ত্র এবং এটা ষষ্ঠ না, সমন্বয় ও নিয়ন্ত্রণ। অষ্টম অধ্যায় সমন্বয় ও নিয়ন্ত্রণ। তো শিক্ষার্থীরা, এটা হচ্ছে সমন্বয় ও নিয়ন্ত্রণ, অষ্টম অধ্যায়। তো সমন্বয় ও নিয়ন্ত্রণ। এখন দেখো শিক্ষার্থীরা, এর আগে আমি বর্জ্য ও নিষ্কাশন অধ্যায় নিয়েও আলোচনা করেছিলাম। তো বর্জ্য নিষ্কাশন অধ্যায়টিও তোমরা কিন্তু খুব ভালোভাবে রিভিশন দিবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আর আজকে আমি অষ্টম অধ্যায় মানবদেহের শারীরতত্ত্ব হতে অষ্টম অধ্যায় হচ্ছে সমন্বয় ও নিয়ন্ত্রণ নিয়ে তৃতীয় ক্লাসটি শুরু করব। তো শিক্ষার্থীরা, সমন্বয় ও নিয়ন্ত্রণ সম্পর্কে পূর্বের ক্লাসে আমি বেশ কিছু আলোচনা করেছিলাম এবং স্নায়ুতন্ত্র, ক্ষুদ্রতম একক নিউরন, তার গঠন, শ্রেণীবিভাগ নিয়েও আলোচনা করেছিলাম। তার এই ধারাবাহিকতায় আজকে আমি যে অংশগুলো নিয়ে যে টপিকগুলো থাকবে সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ এবং আশা করব আমি মস্তিষ্কের শ্রেণীবিভাগ নিয়েও আলোচনা করতে চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আর সময় নষ্ট না করে আমরা সবাই বই খাতা এবং খাতা নিয়ে কলম নিয়ে রেডি হয়ে যাই। যা বলবো অত্যন্ত মন দিয়ে শুনবে, কারণ ক্লাস যদি ভালো করে বোঝার চেষ্টা করা হয় এবং ভালো করে বোঝা যায়, তারপরে কিন্তু বই পড়লে অনেক সহজ লাগে, এটা আর বলার অপেক্ষা থাকে না। সো শিক্ষার্থীরা, আমি এখন চেষ্টা করব তোমাদেরকে তোমাদেরকে বোঝানো, তোমরা অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করবে। তো আমি বলছিলাম যে আজকে আমার মূল টপিক হচ্ছে স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ আর হচ্ছে মস্তিষ্কের শ্রেণীবিভাগ। তো শিক্ষার্থীরা, তাহলে ক্লাসে যাচ্ছে। এখন দেখো, স্নায়ুতন্ত্রটা কি আমরা সবাই জানি। আমি এর আগের ক্লাসেও বলেছিলাম স্নায়ুতন্ত্র কি, তারপরে তো স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ আলোচনা করব। যেহেতু আমি স্নায়ুতন্ত্রর শ্রেণীবিভাগ করব, তাই পূর্বের ক্লাসে আমি স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করলেও আবারও সেটি স্মরণ করে দিতে চাচ্ছি। তোমরা একটু স্মরণ করে দেখো তো, স্নায়ুতন্ত্রটা কি ছিল। স্নায়ুতন্ত্র ছিল দেহের একটি অঙ্গতন্ত্র। স্নায়ুতন্ত্র হচ্ছে দেহের একটি অঙ্গতন্ত্র, যা দেহের অন্যান্য অঙ্গগুলোর মধ্যে সমন্বয় ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজে অংশ নিয়ে থাকে, সেটাই হচ্ছে স্নায়ুতন্ত্র। তো শিক্ষার্থীরা, এই গুরুত্বপূর্ণ অঙ্গটি সম্পর্কে আমাদের আরও কিছু জানা উচিত। যে এই যে স্নায়ুতন্ত্রটা আমাদের দেহের একটি বিশেষ অঙ্গতন্ত্র, তাহলে এই অঙ্গতন্ত্রগুলো যে শ্রেণীবিভাগগুলো আছে সেটা আমাদের একেবারেই না জেনে ইন্টার শেষ করা ঠিক হবে না। আমাদের দেহেরই যেহেতু একটি অঙ্গ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই আমরা এটি ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা দেখো, স্নায়ুতন্ত্র আমি তোমাদের জন্য আগেই এটা বোর্ডে লিখে রেখেছি, এই জন্য যে অনেক সময় আমি তোমাদের লিখে শেষ করে সময়ের মধ্যে হচ্ছে না, তাই আমি চিত্র এবং কিছু অংশ লিখে রেখেছি, সেটা দেখেই তোমরা দ্রুত বোঝার চেষ্টা করো। দেখো, এখানে আসছে স্নায়ুতন্ত্র। আমি সংজ্ঞাটা এই মাত্র তোমাদের বুঝালাম এবং এর আগে ক্লাসেও বুঝিয়েছিলাম। তো বুঝতে পেরেছো, এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যা আমাদের দেহের অন্যান্য অঙ্গতন্ত্রগুলোকে নিয়ন্ত্রণে এবং সমন্বয়ে সাহায্য করে। এখন দেখো, এই স্নায়ুতন্ত্রটি দুই ধরনের।
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আরেকটি হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। শিক্ষার্থীরা বুঝতেই পেরেছ যে স্নায়ুতন্ত্রের যে গুচ্ছগুলো আমাদের দেহের কেন্দ্রস্থলে অবস্থান করে, যেমন মস্তিষ্কে এবং সুষুম্নাকাণ্ডের মধ্যে যে স্নায়ুতন্ত্রগুলো আছে সেটা তো আমাদের কেন্দ্রে, তাই সেই স্নায়ুতন্ত্রগুলোকে বলা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আর যে স্নায়ুতন্ত্রগুলো আমাদের দেহের প্রান্তভাগে অবস্থান করে সেগুলো হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো দেখো শিক্ষার্থীরা, আমাদের দেহের কেন্দ্রে মস্তিষ্ক অবস্থান করে। তোমরা অবশ্যই জানো আমাদের কেন্দ্র দেহ অক্ষ বরাবর। আমরা জানি আমাদের দেহটাকে প্রধানত দুটি অংশে ভাগ করা যায়। আমাদের কঙ্কালটাকে দুটি ভাগে ভাগ করা যায়, অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় হচ্ছে দেহের অক্ষ বরাবর যে অংশটা, সেটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, আর দুপাশ দিয়ে যে অঙ্গগুলো গিয়েছে সেটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। তাহলে দেহের অক্ষ বরাবর যে অস্থিগুলো, যে স্নায়ুগুলো অবস্থান করে সেটা হচ্ছে অক্ষ এবং কেন্দ্রে, অক্ষ এবং কেন্দ্র বরাবর যে অস্থিগুলো, যে স্নায়ুগুলো অবস্থান করে সেটাই হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এখানে আছে মস্তিষ্ক আর আছে সুষুম্নাকাণ্ড। তো শিক্ষার্থীরা, আমি আবার তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে ক্লাসে বাইরে থেকে কোনো অতিরিক্ত শব্দ আসছে কিনা, আর হচ্ছে লেখাটা স্পষ্ট কিনা। যদি আমাকে একটু লিখে জানাতে, তাহলে আমি আরও সামনের দিকে এগোনোর চেষ্টা করব। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে দ্রুত জানিয়ে দাও যে বাইরে থেকে কোনো সাউন্ড আসছে কিনা আর ব্ল্যাকবোর্ডের লেখাগুলো স্পষ্ট কিনা। তো শিক্ষার্থীরা দেখো, প্রান্তীয় স্নায়ুতন্ত্র আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলেছি যে স্নায়ুতন্ত্রগুলো প্রান্তভাগে অবস্থান করে সেগুলো হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই প্রান্তীয় স্নায়ুতন্ত্র আবার দুই ধরনের আছে। একটা হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ঐচ্ছিক অর্থাৎ আমাদের দেহের কোন কোন অঙ্গগুলো ঐচ্ছিক, আমরা কিন্তু আমাদের ইচ্ছা অনুসারে যেগুলোকে আমরা আমাদের ইচ্ছায় নিয়ন্ত্রণ করে থাকি সেটা ঐচ্ছিক। যেমন আমাদের চোখটা বন্ধ করা, তারপরে হচ্ছে আমাদের হাত পা এগুলো সঞ্চালন করা, এগুলো কিন্তু আমাদের ঐচ্ছিক। হ্যাঁ, এখন আরেকটা স্বয়ংক্রিয়, যেটা হচ্ছে আমাদের স্বয়ংক্রিয়ভাবেই, এটা নিজের মতো করে, ঐচ্ছিক নয়, অর্থাৎ তার ইচ্ছাধীন নয়, সেটা আমাদের ইচ্ছাধীন নয়, সেটাই হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তাহলে দেখা যাক, ঐচ্ছিক স্নায়ুতন্ত্রগুলোর মধ্যে পড়েছে আমাদের করোটি স্নায়ু। তোমাদের আমি প্র্যাকটিক্যাল ক্লাসে বলেছিলাম যে করোটি কোনটা, আমাদের দেহের মধ্যে আমাদের যে মাথার খুলিটা সেটাই হচ্ছে করোটি। করোটিকে আবার দুটি অংশে ভাগ করা যায়, সেটা বলেছিলাম। এই পাশ থেকে পিছন অংশটা হচ্ছে করটিকা, আর এই সামনের এই অংশটুকু হচ্ছে মুখমণ্ডল। তাহলে করটিকা এবং মুখমণ্ডল এই সম্পূর্ণ অংশটাকে নিয়েই বলা হয় করোটি। আমাদের এই করোটির মধ্যে যে স্নায়ুগুলো আছে সেগুলো হচ্ছে করোটি স্নায়ু, এবং এখানে 12 জোড়া করোটি স্নায়ু, আমাদের মাথা ঐচ্ছিক স্নায়ু আছে করোটি স্নায়ু নামে 12 জোড়া। আর সুষুম্না এখানে দেখো স্নায়ু, সেগুলো হচ্ছে 31 জোড়া। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, যার ফলে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এবং স্নায়ু সবগুলোই এক জোড়া করে থাকবে। আমাদের ডান পাশ দিয়েও একটি এবং বাঁ পাশে আরেকটি, অর্থাৎ উভয় পাশে একসাথে, উভয় দিকে যাচ্ছে, অর্থাৎ প্রতিটা জিনিসই হচ্ছে, প্রতিটা অঙ্গ এবং স্নায়ু সব কিছু আমাদের এক জোড়া করে। তাহলে সুষুম্না স্নায়ুগুলো যে 31 জোড়া, 31টি নয়, 31 জোড়া। এরপরে যদি আমরা বলি যে এই সুষুম্না স্নায়ুর পরে স্বয়ংক্রিয়, এখানে দেখো, তাহলে ঐচ্ছিক স্নায়ুগুলো হচ্ছে করোটি স্নায়ু আর সুষুম্না স্নায়ু। করোটি স্নায়ু 12 জোড়া আর সুষুম্না স্নায়ু 31 জোড়া। এই নিয়েই হচ্ছে আমাদের ঐচ্ছিক স্নায়ুতন্ত্র। হ্যাঁ শিক্ষার্থীরা, এখন আমাকে তোমরা স্পষ্ট করে দাও যে লেখাটা বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে সব ঠিক আছে। হ্যাঁ, গুড। তাহলে আমি সামনে এগোচ্ছি। আমি কিন্তু তোমাদেরকে শুধু স্নায়ুতন্ত্রটাই বোঝাবো না, আমি আসলে আজকে আমার মস্তিষ্কের বিষয় নিয়ে আমি আলোচনা করব, তাই স্নায়ুতন্ত্রের ব্যাপারটা আমি স্থায়ী করতে চাচ্ছি না। তাহলে দেখো, এখানে প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা গেল। এখন প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আরেকটি কি আছে, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তাহলে যেটা ঐচ্ছিক নয় সেইগুলাই হচ্ছে, যে স্নায়ুতন্ত্রগুলো ইচ্ছাধীন নয় সেটাই হচ্ছে ঐচ্ছিক। ঐচ্ছিক স্নায়ুতন্ত্রটাকে হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রটা আবার
প্রধানত দুভাগে বিভক্ত। স্বয়ংক্রিয় এই স্নায়ুতন্ত্রটি আমরা কয়ভাবে বিভক্ত বলবো? দুভাগে। কিভাবে দেখো, একটা হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ু, আর যা থেকে আবার সুষুম্না স্নায়ু উৎপত্তি হয়েছে, আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ু। সেখানে এই সিম্প্যাথেটিক স্নায়ুটা আবার সুষুম্না স্নায়ু ও কর্টিক স্নায়ু গঠিত, অর্থাৎ স্নায়ুতন্ত্রের অর্থাৎ প্রান্তীয় স্নায়ুতন্ত্রের স্বয়ংক্রিয় যে স্নায়ুতন্ত্রগুলো প্রান্তীয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র হতে সৃষ্টি হয়ে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু নামে পরিচিত, তারা হচ্ছে সুষুম্না স্নায়ু এবং করটি স্নায়ু। এই করটি এবং সুষুম্না স্নায়ুগুলো নিয়েই হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু, যা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নামে পরিচিত। তো শিক্ষার্থীরা আসলে স্নায়ুতন্ত্রটা সম্পর্কে আমাদের আরও কিছু যদি আমরা ভাবি তাহলে অবশ্যই আমাদের কিছু মনে রাখা দরকার। সেটা হচ্ছে এই স্নায়ুতন্ত্রগুলো, শিক্ষার্থীরা দেখো স্বয়ংক্রিয় যে স্নায়ুতন্ত্রগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে, যেমন আমাদের হৃদস্পন্দন, পেরিস্টালসিসগুলো নিয়ন্ত্রণ করে। এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রগুলো আমাদের হৃদস্পন্দন এবং পেরিস্টালসিসকে নিয়ন্ত্রণ করে। তো শিক্ষার্থীরা দেখো হৃদস্পন্দনকে এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করছে। তোমরা দেখো আমাদের হৃৎপিণ্ডের যে স্পন্দনটা যে শুরু হয়েছে, যখন আমরা আমাদের আত্মাটা যখন অর্থাৎ আমাদের যে ভ্রূণটা জাইগোট সৃষ্টি হওয়ার পরেই কিন্তু আমাদের হৃদস্পন্দনটা শুরু হয়। আর তার যখনই সেই ছন্দের মতো এই হৃদস্পন্দনটা যে শুরু হলো, সেটা তার নিয়মে সেটা চলতেই থাকবে। কখনো যদি এটা বন্ধ হয়ে যায়, সেদিনেই আমাদের নানান ধরনের দুর্ঘটনা ঘটে যায়, স্ট্রোক করি অথবা এর বড় ধরনের আরও স্ট্রোক করে, অথবা সময় মতো ডাক্তারের কাছে যেতে না পারলে বা ট্রিটমেন্ট নিতে না পারলে হয়তো বা মারাত্মক দুর্ঘটনাও ঘটে যায়, অর্থাৎ জীবন নাশেরও ঘটনা হয়ে যায়। এই যে হৃদস্পন্দন যা শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে, এটা ছন্দের নিয়মে চলতে থাকে, এই হৃদস্পন্দনটা কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমেই হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা দেখো এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে যে হৃদস্পন্দনটা হচ্ছে, সেই হৃদস্পন্দন এবং এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রটাই কিন্তু আমাদের সেই হৃদস্পন্দন এবং পেরিস্টালসিস ইত্যাদিগুলোকে নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ হৃদস্পন্দনটা কিন্তু তার নিয়মেই চলছে, আমাদের নিয়মে না। আমরা ইচ্ছে করলেই হৃদস্পন্দনকে থামিয়ে দিতে পারবো না, ইচ্ছে করলেই তাকে আবার ছন্দের মতো চলার জন্য আমরা কোনো উদ্যোগ তৈরি করতে পারবো না। অর্থাৎ হৃদস্পন্দনটা যেদিন থেকে হৃদপিণ্ডের কার্যক্রম শুরু হয়েছে সেদিন থেকে এবং মৃত্যুর আগ পর্যন্ত এটা তার ছন্দেতেই চলতে থাকবে, সেটাকে নিয়ন্ত্রণ করছে এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রটি। তো শিক্ষার্থীরা এখন আমি এখন তোমাদেরকে বিশেষ করে করটি স্নায়ুটা থেকেই আমি চলে যাব। তার আগে আমাদের এখান থেকে একটা প্রশ্ন আসে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে একটি প্রশ্ন আসে। তোমরা এই প্রশ্নটাকে খুব মন দিয়ে শুনবে। যেমন এটা আসে অনেক সময়, মেনিনজাইটিস কি? শিক্ষার্থীরা এই প্রশ্নটা তোমরা খাতার মধ্যে লিখে রাখো। এটা অনেক সময় মেনিনজাইটিস কি, এটা অনেকবার, যেমন ঢাকা বোর্ড 19, সিলেট 17-তে এসেছিল। মেনিনজাইটিস কি? আমি কোশ্চেনটা এখানে লিখছি, তোমরা লিখে নাও মেনিনজাইটিস কি। আচ্ছা, আমি এখানে চিহ্ন দিয়ে লিখছি, প্রশ্নটা লিখে নাও। এটা অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন অনেক সময় জ্ঞানমূলক হিসেবে আসে, তবে বেশিরভাগই এটা অনুধাবন হিসেবে আসে 2 নম্বরের জন্য। তাহলে তোমরা এটা লিখে নাও, মেনিনজাইটিস কি? মেনিনজাইটিস কি? শিক্ষার্থীরা মেনিনজাইটিস কি? তোমরা এটা থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকেই খুব সুন্দর করে এটা বুঝতে পারবে মেনিনজাইটিসটা কি। আমাদের যে সুষুম্নাকাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় সমগ্র মস্তিষ্কটা এবং সুষুম্নাকাণ্ড, আমাদের যে সমস্ত মস্তিষ্ক সম্পূর্ণ অংশটা এবং সুষুম্নাকাণ্ডটা, এই সুষুম্নাকাণ্ড এবং সমস্ত মস্তিষ্ক একটি দৃঢ় এবং মজবুত আবরণে আবৃত থাকে। তাহলে কি বলেছে? সমস্ত মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড একটি দৃঢ় এবং মজবুত একটি আবরণ দ্বারা এটি আবৃত থাকে। তো শিক্ষার্থীরা এই যে আবরণ দ্বারা যে আবৃত থাকে সেটাকে আমরা কি বলছি? সেই আবৃত থাকে, এই যে আবৃত থাকে এরকে বলা হয় মেনিনজেস। সেই আবৃত অংশটাকে বলা হয় মেনিনজেস।
মেনিনজেস। আচ্ছা, আমি কি বলেছি, আমাদের সমগ্র মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড একটি দৃঢ় ও মজবুত আবরণ দ্বারা আবৃত থাকে। এই আবরণটিকে বলা হয় মেনিনজেস। হ্যাঁ শিক্ষার্থীরা, এই যে মেনিনজেস করলাম, এই মেনিনজেস 3টি তন্তুময় ঝিল্লি দ্বারা গঠিত। এই মেনিনজেসটা 3টি তন্তুময় ঝিল্লি দ্বারা গঠিত। তাহলে আমি ঝিল্লিগুলোকে নিচে নিচে লিখছি, তোমরা মনে রাখার জন্য আমি লিখছি আসলে। তাহলে দেখো শিক্ষার্থীরা, দেখা যাচ্ছে কি লেখাটা? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে দেখো এই মেনিনজেস, এই আমি বলেছি মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, সমস্ত মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড একটি সুদৃঢ় এবং শক্ত আবরণ দ্বারা আবৃত। এই দৃঢ় এবং শক্ত আবরণটাকে বলা হয় মেনিনজেস। এখন এই মেনিনজেস আবার কি হচ্ছে, তিনটি তন্তুময় ঝিল্লি দ্বারা গঠিত। এই ঝিল্লিগুলোর নাম হচ্ছে বাইরের দিকে ডুরা ম্যাটার, এটার বাইরের দিকে থাকবে ডুরা ম্যাটার, বাইরের ডুরা ম্যাটার। শিক্ষার্থীরা লিখে ফেলো দ্রুত। আর মধ্যবর্তী হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, মধ্যবর্তী অ্যারাকনয়েড ম্যাটার। হ্যাঁ শিক্ষার্থীরা লিখে ফেলছো, তাড়াতাড়ি লিখে ফেলো। আর ভিতরের দিকে যেটা থাকে সেটা পায়া ম্যাটার, আর ভিতর দিকে অংশটা হচ্ছে পায়া ম্যাটার। তো শিক্ষার্থীরা তাহলে লিখো, ভিতরের দিকে নাম হচ্ছে পায়া ম্যাটার। হ্যাঁ, এখন দেখো শিক্ষার্থীরা, এই যে 3টি অংশ নিয়ে 3টি তন্তুময় ঝিল্লি দ্বারা এটি গঠিত। তাহলে এগুলা কি? এই 3টি হচ্ছে তন্তুময় ঝিল্লি, এই 3টি হচ্ছে তন্তুময় ঝিল্লি, এই 3টি হচ্ছে তন্তুময় ঝিল্লি। মেনিনজেস 3টি তন্তুময় ঝিল্লি দ্বারা গঠিত। বাইরের দিকে হচ্ছে ডোরা ম্যাটার, তারপরে হচ্ছে মধ্যবর্তী হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, আর ভিতরের দিকে হচ্ছে পায়া ম্যাটার। তো শিক্ষার্থীরা এখন দেখো, এই যে 3টি ঝিল্লি দ্বারা গঠিত, এগুলা কি হয়? এগুলা হচ্ছে এই মেনিনজেস যে কোনো জীবাণু দ্বারা সংক্রমিত হলে, এই যে মেনিনজেস এগুলা যে কোনো জীবাণু দ্বারা যদি সংক্রমিত হয় যদি, তখন কি হবে, বা যেমন ধরো ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইত্যাদি সংক্রমণ যদি হয়, তখন তাকে আমরা বলবো মেনিনজাইটিস। শিক্ষার্থীরা তোমরা কি কথাটা বুঝতে পেরেছো? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর, যে মেনিনজাইটিস কি। মেনিনজাইটিস হচ্ছে, আমরা কি বলেছি, যে মস্তিষ্ক ও সমগ্র মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড বাইরের দিকে একটি দৃঢ় ও শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে। এই আবরণটাকে বলা হয়, সেই আবরণটার নাম হচ্ছে মেনিনজেস। এখন এই মেনিনজেস আবার 3টি অংশে বিভক্ত, তন্তুময় ঝিল্লি দ্বারা আবৃত। মেনিনজেস আবার 3টি তন্তুময় ঝিল্লি দ্বারা আবৃত। একদম বাইরের দিকে ডোরা ম্যাটার নামক ঝিল্লি, মধ্যবর্তী অ্যারাকনয়েড ম্যাটার নামক ঝিল্লি, এবং ভিতরের দিকে আছে পায়া ম্যাটার নামক ঝিল্লি। এই ঝিল্লিগুলো, এই মেনিনজেস যদি ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা যে কোনো ইনফেকশন হয়, তখন এই ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা যে কোনো ফাঙ্গাসের সংক্রমণে যদি, ফাঙ্গাসের কারণে যদি সংক্রমিত হয়, তখনই এই মেনিনজেসকে বলা হয় মেনিনজাইটিস। ক্লিয়ার? তাহলে মেনিনজেস সংক্রমিত হলেই কেবল তাকে বলা হবে মেনিনজাইটিস। তাহলে তোমরা প্রশ্ন উত্তরটা আমার সাথে যদি লিখে ফেলো তাহলে খুবই ভালো হয়। মেনিনজাইটিস কি? এখন শিক্ষার্থীরা কিন্তু এখন তোমাদেরকে নিয়ে আমি আরও সামনে যাব। সেটা হচ্ছে আমি মস্তিষ্কের বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা আমি এই ছকটি এখন মুছে ফেলছি এবং মস্তিষ্কের গঠনে আমি এখন যাচ্ছি। তোমরা আমার সাথে লক্ষ্য করো এবং এটা তোমরা দ্রুত এটি মুছে ফেলো, তোমরা দ্রুত লেখাটা উঠে ফেলো। আমি মুছে ফেলছি, আমি স্নায়ুতন্ত্রটা এখন মুছে আমি মস্তিষ্কের অংশটা নিয়ে আলোচনা করব।
শিক্ষার্থীরা, আমার আরেকটি টপিক হচ্ছে মস্তিষ্কের শ্রেণী বিভাগ। এটি আমাদের অবশ্যই জানা দরকার। তাহলে আমার সাথে সাথে তোমরা মস্তিষ্কটার শ্রেণীবিভাগগুলো অঙ্কন করবে এবং ব্যাখ্যাটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, এখন শোনো, মস্তিষ্কটা কি আসলে, যেটাকে বলা হয় ব্রেন। মস্তিষ্ক অর্থাৎ ব্রেন যেটা বলি, অত্যন্ত মূল্যবান একটি অঙ্গ আমাদের দেহের, শিক্ষার্থী, তাই না? মস্তিষ্ক আমরা বলি যে দ্রুত পড়ার তার ব্রেনটা ভালো, সে তাড়াতাড়ি শিখতে পারে, অথবা বলা হয় যে সে অনেক পরিশ্রম করে তাই ব্রেনে পড়াটা থাকে। অনেক ব্রেন নিয়ে আমরা অনেক কিছু বলি। এই ব্রেনের শ্রেণী বিভাগটাই এখন আমি তোমাদেরকে বুঝাবো, অর্থাৎ যাকে আমরা বলি মস্তিষ্ক, আর সহজেই আমরা বলতে পারি যেটাকে বলি ব্রেন। এই মস্তিষ্ক আমরা তিনটি অংশে ভাগ করব, মস্তিষ্কের তিনটি অংশ। তো শিক্ষার্থীরা, আমার মনে হয় এই ছকের পাশাপাশি তোমাদেরকে ওই চিত্রটাও একটু দেখলে ভালো হয়। চিত্রটা দেখেও তোমরা একটু লক্ষ্য করিও, কারণ আমি পাশাপাশি একটা চিত্র এঁকে রেখেছি। দেখো শিক্ষার্থীরা, এই যে এটা হচ্ছে মস্তিষ্কের লম্বচ্ছেদ। আমি বলেছি এই মস্তিষ্কের প্রধান তিনটি অংশ। তাহলে একটি হচ্ছে অগ্র মস্তিষ্ক, তোমরা আমার সাথে সাথে লেখো, অগ্র মস্তিষ্ক। তারপরে হচ্ছে মধ্য মস্তিষ্ক, এই মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক। আরেকটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। তো শিক্ষার্থীরা, এই যে চিত্রের মধ্যে তোমরা লক্ষ্য করো, এই যে অগ্র মস্তিষ্ক, এটা সম্পূর্ণটাই হচ্ছে একটি মস্তিষ্কের লম্বচ্ছেদ। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, এটা একটা মস্তিষ্ক, আমাদের মস্তিষ্ক। এই মস্তিষ্কের কিন্তু লম্বচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি তিনটে অংশ আছে। এই অংশটুকু যেমন সেরেব্রাম, কর্পাস ক্যালোসাম, তারপর থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই সেরেব্রাম, এই অংশটা হচ্ছে সেরেব্রাম। তারপরে হচ্ছে কর্পাস ক্যালোসাম, তারপরে হচ্ছে এই কর্পাস ক্যালোসামের সামনের অংশটা হচ্ছে থ্যালামাস, এই থ্যালামাসের সামনের অংশটা হচ্ছে হাইপোথ্যালামাস। এই অংশগুলো কিন্তু অগ্র মস্তিষ্কের অংশ, অর্থাৎ আমাদের মস্তিষ্ককে তিনটা অংশে বিভক্ত করা হয়েছে, অগ্র, মধ্য এবং পশ্চাৎ। অগ্র মস্তিষ্কে আমি চিত্রটা এঁকে রেখেছি ছকের পাশাপাশি, তোমরা চিত্রটা দেখেও একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে এই অংশগুলো হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। আর এটা দেখো, কর্পোরা কোয়াড্রিজেমিনাল, এই অংশটা হচ্ছে মধ্য মস্তিষ্কের অংশ, কর্পোরা কোয়াড্রিজেমিনাল। আরেকটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেরেবেলাম, এই অংশটা হচ্ছে সেরেবেলাম। তারপরে এই অংশটা হচ্ছে পন্স, আর মেডুলা অবলঙ্গাটা হচ্ছে এই অংশটা, এই লম্বা অংশটা হচ্ছে মেডুলা অবলঙ্গটার সামনে আছে অংশটা হচ্ছে পন্স, অর্থাৎ পন্সের পশ্চাৎ অংশটা হচ্ছে মেডুলা অবলঙ্গটা। তাহলে দেখো, সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গটা, এইগুলো আমাদের চিত্রের মধ্যে এই অংশগুলো হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। তো শিক্ষার্থীরা, আমি এবার ছকটা এঁকে তোমাদেরকে ডিটেলস ব্যাখ্যা করছি। এখন দেখো, অগ্র মস্তিষ্ক তিনটা অংশ, সেরেব্রাম, থ্যালামাস আর হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে সেরেব্রাম, এটা তিনটি অংশ, সেরেব্রাম, সেখানে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ সেরেব্রাম অংশটা। তারপরে হচ্ছে থ্যালামাস, হাইপোথ্যালামাস, আরেকটা অংশ হচ্ছে থ্যালামাস। এখন দেখো শিক্ষার্থীরা, এই অগ্র মস্তিষ্কের এই তিনটা অংশ আমরা দেখলাম, আমি ছকটা এঁকে তারপর ডিটেলস ব্যাখ্যা করব। মধ্য মস্তিষ্কেরও সেরকম তিনটা অংশ আছে, সেরেব্রাল, প্যাডাঙ্কল, তারপরে আছে কর্পোরা কোয়াড্রিজেমিনাল, তারপরে আছে সেরেব্রাল একুইডাক্ট। তাহলে আমরা মধ্য মস্তিষ্কটা লিখে রেখি, সেরেব্রাল, প্যাডাঙ্কল, তিনটা, এখানেও আমরা তিনটা অংশ দেখতে পাবো, সেরেব্রাল, প্যাডাঙ্কল, সেরেব্রাল
প্যাডাঙ্কল, এক্ষেত্রে লেখা দেখা যাচ্ছে কি কর্পোরা কোয়াড্রিজেমিনা, কর্পোরা কোয়াড্রিজেমিনা, তোমরা চিত্র দেখতে পাচ্ছ, কর্পোরা কোয়াড্রিজেমিনা, কোয়াড্রিজেমিনাল, আরেকটা হচ্ছে সেরেব্রাল প্যাডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনাল, আরেকটা হচ্ছে সেরেব্রাল একুইডাক্ট, সেরেব্রাল একুইডাক্ট, সেরেব্রাল একুয়াডাক্ট। তো সেখানে দ্রুত তুলে ফেলো, সেরেব্রাল একুইডাক্ট, সেরেব্রাল একুইডাক্ট। তাহলে এবার আমরা পাচ্ছি থাকলো পশ্চাৎ মস্তিষ্ক। এখন দেখো শিক্ষার্থীরা, এই পশ্চাৎ মস্তিষ্কেরও আবার বিভাগ আছে। তাহলে আমি এই পশ্চাৎ একুইডাক্টটা আমরা নিচে লিখে দিই, সেরেব্রাল একুইডাক্ট। এখন দেখো পশ্চাৎ মস্তিষ্কের সেটারও কয়েকটি অংশ আছে। তাহলে দেখো শিক্ষার্থীরা, পশ্চাৎ মস্তিষ্কের সেরেবেলাম, মেডুলা অবলঙ্গাটা আর হচ্ছে পন্স, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে পশ্চাৎ মস্তিষ্কের সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। তাহলে আমরা সেই তিনটা লিখে ফেলতে পারি। কি কি আছে? সেরেবেলাম, পশ্চাৎ মস্তিষ্কে, আমাদের মস্তিষ্কের পশ্চাৎ অংশে তিনটি অংশে বিভক্ত। একটা হচ্ছে সেরেবেলাম, চিত্রে দেখো। তারপরে হচ্ছে মেডুলা অবলঙ্গাটা আর হচ্ছে পন্স, মেডুলা অবলঙ্গাটা, আরেকটা অংশ হচ্ছে পন্স। তো শিক্ষার্থীরা, মোটামুটি আমরা এটা শ্রেণীবিন্যাসটা করে ফেললাম। এখন তোমরা উঠাতে থাকো এবং আমি মস্তিষ্ক সম্পর্কে তোমাদেরকে কিছু বলতে থাকি। দেখো শিক্ষার্থীরা, প্রথমেই আমরা আসি মস্তিষ্কটা কি। আমরা সবাই জানি মস্তিষ্ক কি, অর্থাৎ আমাদের দেহের যে সুষুম্নাকাণ্ড আছে, সেই সুষুম্নাকাণ্ডের শীর্ষে এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে যে স্ফীত অংশটি আমাদের করটির মধ্যে অবস্থান করে, সেই অংশটিকে আমরা বলি মস্তিষ্ক। আমি আবারও বলছি শিক্ষার্থীরা, মস্তিষ্কটা কি? সেটা হচ্ছে আমাদের সুষুম্নাকাণ্ড, আমাদের দেহের সুষুম্নাকাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশটি করটির মধ্যে অবস্থান করে, তাকে আমরা ব্রেন বা মস্তিষ্ক বলি। এই ব্রেন বা মস্তিষ্ক সম্পর্কে এত স্বল্প বললেই হবে না, আমাদের আরও কিছু বলার আছে মস্তিষ্ক সম্পর্কে। তো শিক্ষার্থীরা, মস্তিষ্কটা আমাদের কি? তোমরা মনে রাখবে, আমাদের মস্তিষ্কটা কিন্তু সুগঠিত। মানুষের মস্তিষ্কটা সবচেয়ে, যত প্রাণী আছে পৃথিবীতে, সৃষ্টিকর্তা যত প্রাণী পৃথিবীতে পাঠিয়েছে, সবচেয়ে সুগঠিত মস্তিষ্ক হচ্ছে আমাদের মস্তিষ্ক, অর্থাৎ মানুষের মস্তিষ্ক হচ্ছে সবচেয়ে সুগঠিত। তো শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এবং আমাদের এই মস্তিষ্কটা যেমন সুগঠিত তেমন সর্ববৃহৎ, সমস্ত প্রাণীর মধ্যে সর্ববৃহৎ হচ্ছে আমাদের এই মস্তিষ্ক। প্রায় 1300 থেকে 1450 ঘন সেন্টিমিটার। এটি 1300 থেকে 1450 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এটা আমি লিখে আবার মুছে দেবো, তোমরা লিখে ফেলো। 1300 থেকে 1450 ঘন সেন্টিমিটার, এটি ঘন সেন্টিমিটার। তাহলে মস্তিষ্কটা কত? এটা কীরকম যে ঘন সেন্টিমিটার, এটা আমাদের সর্ববৃহৎ। আর সেরেব্রাল হেমিস্ফিয়ার যে এটার মধ্যে আছে, সেরেব্রাল হেমিস্ফিয়ার, এই সেরেব্রাল হেমিস্ফিয়ারটা অত্যন্ত উন্নত। এটা অত্যন্ত সেরেব্রাল হেমিস্ফিয়ার যে সকল মস্তিষ্কের মধ্যে উন্নত, তাদের মস্তিষ্কটা উন্নত হবে। সেরেব্রাল হেমিস্ফিয়ারটা উন্নত হলে মস্তিষ্কটা উন্নত হয়, যা আমাদের মানবদেহের মধ্যে সেটি লক্ষণীয়। তাহলে
1300 থেকে 1450 ঘন সেন্টিমিটার হচ্ছে আর আমাদের মস্তিষ্ক এবং সেরেব্রাল হেমিস্ফিয়ারটাও হচ্ছে সুবিকশিতভাবে উৎপন্ন হয়েছে। তাহলে শিক্ষার্থীরা মস্তিষ্ক সম্পর্কে আমাদের আরও কিছু জানা প্রয়োজন আছে। অর্থাৎ আমাদের যে মস্তিষ্কটা আছে সেটা কিন্তু আমাদের যে বিবর্তনজনিত, অর্থাৎ আমাদের তো বিবর্তন আসছে। আমরা পৃথিবীতে প্রথম যখন মানুষ আসলো, পৃথিবীতে যখন প্রাণীদের উৎপত্তি হলো, তখন ধীরে ধীরে বিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার আমাদের বেড়ে গেছে। আস্তে আস্তে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারটা আমরা শিখে নিচ্ছি, আমরা জব্দ করা করেছি। তাহলে এই যে আমাদের বিবর্তনের সাথে সাথে আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারের পাশাপাশি আমাদের মস্তিষ্কের বিকাশটাও দ্রুত বাড়তে শুরু করলো। অর্থাৎ তার এই মস্তিষ্কের বিকাশ, তার সাথে সাথে আমাদের মস্তিষ্কের বিকাশ এবং বিশেষ করে যে আমাদের সেরেব্রাল কর্টেক্স আছে সেই কর্টেক্সের বিকাশ বাড়তে উন্নত হওয়া শুরু করলো। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে যে এমন আমাদের এই মস্তিষ্কটা পরিণত ও বড় এবং সেটা কি জানো, অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর মধ্যে কিন্তু এরকম পরিণত এবং উন্নত মস্তিষ্ক থাকে না। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমরা যখন শৈশবে জন্মগ্রহণ করি আমরা কিন্তু কোনো প্রাণী কিন্তু মায়ের গর্ভে এত দীর্ঘ সময় থাকে না। আমরা কিন্তু মায়ের গর্ভে প্রায় 10 মাস 10 দিন, না হল 9 মাসের উপর তো আমরা থাকি, প্রায় 10 মাস 10 দিন আমরা মায়ের গর্ভে থাকি। কেন? কারণ মায়ের গর্ভে আমরা যত দিন আমরা পার করেছি সেখানে আমাদের মস্তিষ্কে কিন্তু একটা উন্নত হওয়ার জন্য, এটা মানে মায়ের মাতৃগর্ভে যে সকল প্রাণীরা অর্থাৎ মানুষ মাতৃগর্ভে 10 মাস 10 দিন যে থেকে আসি আমরা, সেই সময় কিন্তু আমাদের মস্তিষ্কের সবচেয়ে বেশি উন্নতি মানে ইমপ্রুভ হয়। তাহলে অন্যান্য প্রাণীরা কিন্তু এত দীর্ঘ সময় মাতৃগর্ভে থাকে না, যার জন্য এই পৃথিবীটা জয় করার ক্ষমতা কেবলমাত্র মানুষের ক্ষেত্রেই সম্ভব হয়েছে। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এই যে আমাদের ফলে কি আমরা কি করছি, চিন্তা আর বুদ্ধি আমাদের এই 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকার কারণে আমাদের যে চিন্তা বুদ্ধি, এই দৃষ্টিভঙ্গির ক্ষমতার দাপটে কিন্তু আমরা সারা বিশ্বকে আমরা জয় করতে পেরেছি। আমরা কি পেরেছি, মঙ্গল গ্রহে কি আছে, তারপরে চাঁদের অবস্থান, অতল সমুদ্রের নিচে কি আছে, তারপরে মহাবিশ্বে কি আছে, এগুলো তো সব কিছু মানুষেরই আবিষ্কার। মানুষ এগুলো আবিষ্কার করতে পেরেছে। পৃথিবীতে আর কোনো প্রাণী নেই যে এগুলো আবিষ্কার করতে পেরেছে। বর্তমানে কম্পিউটার যুগে আমরা যে এই তোমাদের যে আজকে অনলাইন ক্লাস নিয়েছি, এইগুলো কে করেছে? এগুলো অবশ্যই মানুষের দ্বারাই সম্ভব হয়েছে, অন্য কোনো প্রাণী কিন্তু এই জায়গায় আসতে পারে নাই। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই অতল সমুদ্র থেকে এই মহাশূন্য এবং মহাবিশ্বে যা কিছু আছে, সৃষ্টিকর্তা যে আমাদের জন্য এত কিছু সৃষ্টি করেছেন, তা আবিষ্কারটা কিন্তু মানুষই করেছে। কেন? কারণ মানুষ 10 মাস 10 দিন মাতৃগর্ভে ছিল, যার জন্য তার মস্তিষ্কটা অনেক উন্নত। আর এই উন্নত হওয়ার কারণেই মানুষ এগুলো আবিষ্কার করতে পেরেছে, আর তাই বলে মানুষেরকে শ্রেষ্ঠ জীব বলা হয়। শিক্ষার্থীরা তোমরা আরও মনে রাখবে, যখন আমরা ভ্রূণ অবস্থায় ছিলাম, তখন কিন্তু আমাদের যে সুষুম্নাকাণ্ড আছে তার অগ্রবর্তী দণ্ডাকার অংশটাই, সুষুম্নাকাণ্ডের অগ্রবর্তীর যে দণ্ডাকার অংশটাই কিন্তু পরবর্তীতে সেটা কি হচ্ছে, সেই অংশটাই কিন্তু পরবর্তীতে 3টি সুষুম্ন আকৃতির স্ফীত গঠন করে। এই অংশটা মানে বর্ধিত হয়ে 3টি অংশে বিভক্ত হয়, যার পরবর্তীতে যাকে আমরা বলি 3টি খণ্ডই হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। আমি কথাটি আবারও বলছি, মনে হয় তোমরা বুঝতে পারোনি। আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম তখন সুষুম্নাকাণ্ডের অগ্রবর্তী দণ্ডাকার একটি অংশ আছে, সেই সুষুম্নাকাণ্ডের অগ্রবর্তী দণ্ডাকার অংশটি ভাঁজ হয়ে পরপর 3টি বিষম আকৃতির স্ফীতি গঠন করে। সেই 3টি বিষম আকৃতির স্ফীতি অংশটাই হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করবে যে আমাদের যখন ভ্রূণ যত পরিণত হয়, আমরা ভ্রূণ অবস্থায় তো ছিলাম, তারপর ভ্রূণটা যত পরিণত হতে থাকে এই মস্তিষ্কের গঠনটা তত জটিল হতে থাকে। আমি আবারও বলছি, ভ্রূণটা যত বেশি পরিণত হতে থাকবে, মস্তিষ্কের বিভিন্ন অংশের জটিলতাও ততই বাড়তে থাকবে। তাহলে আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো যে প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন 1500 ঘন সেন্টিমিটার। তাহলে দেখো, একটি প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তনটা হচ্ছে 15
হ্যাঁ শিক্ষার্থীরা লিখে ফেলো দ্রুত, আমি মুখে বলছি তোমরা লিখে ফেলো। 1500 ঘন সেন্টিমিটার, তাহলে তোমরা দ্রুত লিখো আরও 1500 ঘন সেন্টিমিটার। আমি কি বলেছি? একটি প্রাপ্তবয়স্ক মানুষের, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হলে একটি মানুষের মস্তিষ্কের আয়তনটা হবে 1500 ঘন সেন্টিমিটার, আর ওজন হবে 1.36 কেজি, ঠিক আছে? আর প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজনটা হবে 1.36 কেজি। দেখো আমি কি বলেছি? হ্যাঁ, এখন তাহলে আমরা কি দেখতে পারলাম যে একটি পরিণত মস্তিষ্কের মধ্যে আয়তন হচ্ছে 15 ঘন সেন্টিমিটার, আর ওজনটা হবে প্রায়, গড় ওজনটা হচ্ছে 1.36 কেজি প্রায়, আর নিউরন এর মধ্যে থাকবে 100 বিলিয়ন। তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমরা মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড় এবং জটিল গুরুত্বপূর্ণ অংশই হলো এই মস্তিষ্ক। এইবার আমরা মস্তিষ্কের মধ্যে অগ্রমস্তিষ্ক কথা বলেছি, তোমরা লক্ষ্য করো আমাদের মস্তিষ্কের অগ্রভাগে যে অংশটা অবস্থান করেছে সেটা অগ্রমস্তিষ্ক। এটি আমরা চিত্রের সাথে মিলিয়ে নিচ্ছি। চিত্রের মধ্যে কি লেখা আছে দেখো, চিত্রের মধ্যে কি আছে? অগ্রমস্তিষ্কটা সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস এই তিনটি অংশ নিয়ে গঠিত। তারপরে মধ্য মস্তিষ্কটা আমরা দেখতে পাচ্ছি সেরেব্রাল প্যাডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনাল, সেরেব্রাল ইকুয়েডাক্ট। আর পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেরেবেলাম, মেডুলা অবলাঙ্কাটা, আর হচ্ছে কি শিক্ষার্থীরা পন্স। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই অবগত আছো, তোমাদের মনে রাখতে হবে যে হ্যাঁ মনে রাখো তোমরা অবশ্যই থ্যালামাস যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেরেবেলাম, তারপরে থ্যালামাস, এই সেরেবেলাম অংশটা কিন্তু আমাদের যে অনুভূতিগুলো, অর্থাৎ চিন্তা, বুদ্ধি, ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি, এগুলোকে এই জিনিসগুলোকে সে নিয়ন্ত্রণ করছে এই সেরেবেলাম। আর থ্যালামাস যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, সেই থ্যালামাস কিন্তু সেটা হচ্ছে আমাদের যে মানসিক চাপ, স্পর্শ, যন্ত্রণা প্রভৃতি এই অংশগুলো, তারপরে আবেগের কেন্দ্র, অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে এরা গুরুত্বপূর্ণ কাজ করে। শিক্ষার্থীরা আমাদের যে মানুষের ব্যক্তিত্ব, মানুষের যে আচরণের বহিঃপ্রকাশ, এইগুলা কিন্তু এই থ্যালামাস থেকেই, থ্যালামাস অংশটা কিন্তু আমাদের এই অংশটাকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে। হাইপোথ্যালামাস শিক্ষার্থীরা, এই হাইপোথ্যালামাস কিন্তু আমাদের যে ক্ষুধা, ঘুম, রাগ, তৃষ্ণা, পীড়ন, ভালো লাগা, ঘৃণা, উদ্যোগ, এই অংশগুলোকে এই হাইপোথ্যালামাস, আমাদের দেহের এই মস্তিষ্কের হাইপোথ্যালামাসটা নিয়ন্ত্রণ করে থাকে। শিক্ষার্থীরা আরও তোমরা প্রত্যেকটা অংশের একটু লক্ষ্য করো যে মধ্য মস্তিষ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, মধ্য মস্তিষ্কের তিনটা অংশ দেখতে পাচ্ছিলাম, সেরেব্রাল প্যাডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনাল, আর সেরেব্রাল ইকুয়েডাক্ট। এখন একটু লক্ষ্য করো যে এই মধ্য মস্তিষ্কটা কিন্তু আমাদের অগ্র আর পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যুগসূত্র রচনা করে। তোমরা চিত্রে লক্ষ্য করো এই যে মধ্য মস্তিষ্কটা অগ্র মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে এটা একটা যুগসূত্র হিসেবে কাজ করছে, মধ্য মস্তিষ্কের উভয় মাঝখানে অবস্থান করছে। এই মধ্য মস্তিষ্কটা তাহলে আমাদের কোন কাজে, আমাদের যে দর্শন, আমরা যে দেখি এবং আমরা যে শুনি, এই শোনা এবং দর্শনের কাজটা এই মধ্য মস্তিষ্কটাই নিয়ন্ত্রণ করে। এবার আসি আমরা পশ্চাৎ মস্তিষ্কের কাজে। শিক্ষার্থীরা পশ্চাৎ মস্তিষ্কের কি কি অংশ আছে? সেরেবেলাম, মেডুলা অবলঙ্গাটা, পন্স। এখন দেখো চিত্রের মধ্যে সেরেবেলাম, তারপর মেডুলা অবলঙ্গাট আর এই পন্স, এই তিনটা অংশে মস্তিষ্কের, পশ্চাৎ মস্তিষ্কের এই তিনটা অংশ কি কি কাজ করছে? সেরেবেলামটা হচ্ছে আমাদের যে ইচ্ছাধীন চলাফেরা, অর্থাৎ আমাদের ইচ্ছে হলো আমি চলবো, ইচ্ছে হলে বসবো, ইচ্ছে হলো আমি রেস্ট নেবো, এই যে এই ইচ্ছাটা নিয়ন্ত্রণ করছে এই সেরেবেলাম। শিক্ষার্থীরা তারপর দেখো আমাদের যে ঐচ্ছিক পেশির টান, অর্থাৎ আমরা পেশিটাকে উঠাচ্ছি, নামাচ্ছি, সামনে বিভিন্ন অ্যাঙ্গেলে করছি, এই পেশির টানটা নিয়ন্ত্রণ করছে পশ্চাৎ মস্তিষ্কের এই সেরেবেলাম অংশটি। শিক্ষার্থীরা আমাদের যে দেহের ভারসাম্যটা, অর্থাৎ আমাদের মধ্যে যদি একটা ভারসাম্য না থাকতো তাহলে কিন্তু আমাদের দেহটা নিয়ন্ত্রণ থাকতো না। আমরা যে বসা থেকে উঠে দাঁড়াই, ওঠা থেকে বসছি, আবার হাঁটছি, কখনো দৌড়াচ্ছি, এই যে আমাদের দেহের মধ্যে যে একটা ব্যালেন্স রাখা, এই ব্যালেন্সটা কিন্তু এই সেরেবেলাম, পশ্চাৎ মস্তিষ্কের সেরেবেলামটাই কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করছে। পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা অবলঙ্গটা আমাদের হৃদস্পন্দন,
শ্বসন, বলাধকরণ, তারপর আমরা যে কাশি দেই, তারপর রক্তবাহিকা সংকুচন, তারপরে লালাক্ষরণ, আমাদের মুখ থেকে যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে লালা বের হয়, লালাক্ষরণ নিয়ন্ত্রণটা এই মেডুলা অবলঙ্গটার মাধ্যমে এটা সম্পন্ন হয়। এছাড়া আর বাকি আছে কি আমাদের এখানে আসছে পন্স। এই পশ্চাৎ মস্তিষ্কের পন্স নামক যে অংশটি, সেটা কি কাজ করছে শিক্ষার্থীরা? সেটা আমাদের কি করছে? অবশ্যই সেরেবেলাম এবং সুষুম্নাকাণ্ড আর মস্তিষ্কের অংশের মধ্যে এটা রিলে স্টেশন হিসেবে কাজ করে। ফলে কি হয়? স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। আমরা যে শ্বাস নিচ্ছি, আমাদের শ্বাসটা সর্বদাই যে স্বাভাবিক থাকছে, এই স্বাভাবিক শ্বাসকার্যের নিয়ন্ত্রণটা করছে এই পশ্চাৎ মস্তিষ্কের পন্স নামক অংশটি। তো শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমি এই অধ্যায়ে হয়তো বা মস্তিষ্কের 12 জোড়া করটি স্নায়ু নিয়ে আলোচনা করব, আর যদি সম্ভব হয় তাহলে আরও কিছু আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আজকে যে গুরুত্বপূর্ণ অংশগুলো পড়িয়েছি তোমরা অবশ্যই বইয়ে আছে ভালো করে পড়বে এবং আবারও রিভিশনে থাকবে। আর পরীক্ষার সামনে আগের পড়াগুলো তোমরা রিভিশন দিতে থাকবে, তাহলে আশা করি তোমরা অবশ্যই ভালো একটি রেজাল্ট করবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।